পৃষ্ঠা ৬৪, অধ্যায় ২, জ্ঞানের উৎস সমূহ, সোর্সেস অফ নলেজ। টপিক এ, অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে, হিউম। বিষয় সংক্ষেপ: জ্ঞানের উৎস, অরিজিন অফ নলেজ। দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হল জ্ঞান। এ সম্পর্কে দার্শনিকগণ একমত পোষণ করলেও জ্ঞানের উৎস এবং প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে তাঁরা কিন্তু কখনোই একমত পোষণ করেন না। জ্ঞানের উৎস বলতে বোঝায় জ্ঞান যা থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়। জ্ঞানের মৌল উপাদান হলো ধারণা, আইডিয়া। এই ধারণার মূল উৎস হলো দুটি: এক, বুদ্ধি, রিজন, এবং দুই, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। সুতরাং ধারণার এই দুটি উৎসের পরিপ্রেক্ষিতে জ্ঞানের উৎস সম্পর্কিত দুটি মূল মতবাদ লক্ষ্য করা যায়। এই দুটি মতবাদের একটি হল বুদ্ধিবাদ, র্যাশনালিজম, এবং অপরটি হল অভিজ্ঞতাবাদ, এক্সপেরিসিজম। এছাড়াও জ্ঞানের উৎস সম্পর্কে আরও দুটি মতবাদ লক্ষ্য করা যায়। এর একটি হল ৩, স্বজ্ঞাবাদ, ইনটুইশনিজম, এবং অপরটি হল ৪, বিচারবাদ, ক্রিটিক্যাল থিওরি। বুদ্ধিবাদ অনুযায়ী দাবি করা হয় যে বুদ্ধিই হল জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদ অনুযায়ী দাবি করা হয় যে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় সংবেদনই হল জ্ঞানের একমাত্র উৎস। স্বজ্ঞাবাদ অনুসারে বলা হয় যে স্বজ্ঞা বন্ধনী শুরু, ইনটুইশন বন্ধনী শেষ, হল জ্ঞানের মৌল উৎস। আর বিচারবাদ অনুসারে দাবি করা হয় যে জ্ঞান নিঃসৃত হয় বিচারমূলক পদ্ধতির, ক্রিটিক্যাল মেথড মাধ্যমে। পাশ্চাত্য দর্শনে জ্ঞান সম্পর্কিত যে সমস্ত মতবাদ প্রচলিত আছে সেগুলিকে নিচের ছকে দেখানো হলো। জ্ঞান তাত্ত্বিক মতবাদ, তাকে ভাগ করা হয়েছে ৪টি ভাগে: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, স্বজ্ঞাবাদ, বিচারবাদ। বুদ্ধিবাদ, বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। স্বজ্ঞাবাদ, স্বজ্ঞাই জ্ঞানের একমাত্র উৎস। বিচারবাদ, বিচার বিশ্লেষণই জ্ঞানের একমাত্র উৎস। বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস দুভাগে বিভক্ত: চরমপন্থী বুদ্ধিবাদ, নরমপন্থী বুদ্ধিবাদ। অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস দুই ভাগে বিভক্ত: নরমপন্থী অভিজ্ঞতাবাদ, চরমপন্থী অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদ, এম্পিরিসিজম। অভিজ্ঞতাবাদের মুখ্য প্রতিপাদ্য বিষয় হল ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হল জ্ঞানের একমাত্র উৎস। এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। অভিজ্ঞতাবাদকে মূলত বুদ্ধিবাদের একটি বিরোধী মতবাদ রূপেই গণ্য করা হয়। জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতাবাদও গুরুত্বপূর্ণ মতবাদ। অভিজ্ঞতাবাদের ক্রমিক ধারাকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়: ১, ফ্রান্সিস বেকন। আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অভিজ্ঞতাবাদের প্রথম সূচনা করেন ফ্রান্সিস বেকন। তিনি মনে করেন যে বহির্বিশ্বের সঙ্গে আমাদের পরিচিত হওয়ার একমাত্র পথ হলো আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলি। এই সমস্ত বাহ্যিক ইন্দ্রিয়গুলির মাধ্যমেই বহির্জগৎ আমাদের মনে প্রতিফলিত হয়। যথার্থ জ্ঞান লাভের জন্য আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলির সুস্থতা এবং সংস্কারমুক্ত মনের প্রয়োজন। এইভাবেই বেকন আধুনিক অভিজ্ঞতাবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২, আইজ্যাক নিউটন। অনেকে আবার বলেন যে আধুনিক অভিজ্ঞতাবাদের মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় মহাবিজ্ঞানী নিউটনের সময়ে, কারণ অভিজ্ঞতার মাধ্যমে এই পরিবর্তনশীল জগতে সর্বজনগ্রাহ্য এবং অবশ্যম্ভাবী জ্ঞান সম্ভব নয় বলে প্লেটো যে দাবি করেছিলেন তাকে মিথ্যা বলে প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী নিউটনই। পৃষ্ঠা ৬৫। তিনি তাঁর সার্বিক সূত্রগুলির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে
এই পরিবর্তনশীল জগতেও সার্বিক জ্ঞান সম্ভব। 3. প্রাচীন অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ। অভিজ্ঞতাবাদের সূত্রপাত আরও অনেক আগে গ্রিক দর্শনের যুগে দেখা যায়। প্রাচীন গ্রিক পরমাণুবিদ সোফিস্ট প্রোটোগোরাস এবং জর্জিয়াস ইত্যাদি সম্প্রদায়ের দার্শনিকেরা অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভের কথা বলেন। পরবর্তী পর্যায়ে এপিকিউরাস প্রমুখ দার্শনিক জ্ঞানের উৎস সম্পর্কিত এই ধারণাকে আরও স্পষ্টতা প্রদান করেন। 4. আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ। দার্শনিক বেকন এর সময় প্রদত্ত ধারণা একটি আকার লাভ করতে শুরু করে এবং পরবর্তী পর্যায়ে হবস, লক, বার্কলে, হিউম, জন স্টুয়ার্ট মিলের আলোচনায় এটি একটি পৃথক মতবাদের মর্যাদা লাভ করে। এই পৃথক মতবাদের মূল বিষয়বস্তু হল জ্ঞানের উৎস বুদ্ধি নয়, ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা। অভিজ্ঞতাবাদের দুটি রূপ, নরমপন্থী অভিজ্ঞতাবাদ এবং চরমপন্থী অভিজ্ঞতাবাদ। 2 forms of empiricism, moderate empiricism and extreme empiricism. অভিজ্ঞতাবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উৎস। প্রকৃত জ্ঞান ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমেই লাভ করা যায়। ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে জ্ঞান লাভ সম্পর্কে সমস্ত অভিজ্ঞতাবাদী দার্শনিকই ঐকমত্য পোষণ করলেও তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য পরিলক্ষিত হয়। এরই পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতাবাদের মধ্যে বিভিন্ন বিভাগ লক্ষ্য করা যায়। বস্তুতপক্ষে বুদ্ধিবাদের মতোই অভিজ্ঞতাবাদকে মূলত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। 1. নরমপন্থী অভিজ্ঞতাবাদ। 2. চরমপন্থী অভিজ্ঞতাবাদ। 1. নরমপন্থী অভিজ্ঞতাবাদ। নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা মনে করেন যে ইন্দ্রিয় সংবেদন জ্ঞানের একটি নির্ভরযোগ্য উৎস হলেও অপরাপর উৎস তথা বুদ্ধির মাধ্যমেও জ্ঞান হতে পারে। নরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসেবে শীর্ষ সম্মান লাভ করেছেন প্রখ্যাত ইংরেজ দার্শনিক ডেভিড হিউম। ডেভিড হিউম ছাড়াও লক, বার্কলে প্রমুখ নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতাকেই সমস্ত জ্ঞানের একমাত্র আসল ভিত্তিভূমি রূপে অভিহিত করেছেন, কিন্তু দার্শনিক হিউম মিলের মতকে গ্রহণ করতে রাজি হননি। তার মতে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা ছাড়াও বুদ্ধির মাধ্যমে আমাদের কোনো প্রকার জ্ঞানের সম্ভাবনা থাকেই। ডেভিড হিউম তাঁর ট্রিটিজ TREATIAC এবং এনকোয়ারি ENQUIRY গ্রন্থে 2 প্রকার জ্ঞানের কথা উল্লেখ করেছেন। এই 2 প্রকার জ্ঞান হল যথাক্রমে জাগতিক ঘটনা বিষয়ক জ্ঞান, নলেজ কনসার্নিং ম্যাটার্স অফ ফ্যাক্ট, এবং 2 ধারণার সম্বন্ধের পারস্পরিক বিষয়ের জ্ঞান, নলেজ কনসার্নিং রিলেশনস অফ আইডিয়াজ। 2. চরমপন্থী অভিজ্ঞতাবাদ। নরমপন্থী অভিজ্ঞতাবাদের বিপরীতে উল্লেখ করা যায় চরমপন্থী অভিজ্ঞতাবাদের। চরমপন্থী অভিজ্ঞতাবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হল জ্ঞানের একমাত্র মাপকাঠি, অর্থাৎ আমাদের সমস্ত রকম জ্ঞান উৎপন্ন হয় এই অভিজ্ঞতা থেকেই। অভিজ্ঞতা ছাড়া আর অন্য কোনোভাবেই জ্ঞান উৎপন্ন হতে পারে না। অভিজ্ঞতা তথা ইন্দ্রিয় সংবেদনকে তাই তাঁরা জ্ঞানের একমাত্র উৎস বলে দাবি করেন। এক্সপিরিয়েন্স ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। পরৎসাধ্য আপতিক জ্ঞানে মিল। চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল উল্লেখ করেন যে আমাদের ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হল সমস্ত প্রকার জ্ঞানের উৎস। তাঁর দাবি হল ইন্দ্রিয় সংবেদন ছাড়া আমরা কোনো প্রকার জ্ঞানই লাভ করতে পারি না। তাঁর মতে সমস্ত প্রকার জ্ঞানই হল
অভিজ্ঞতালব্ধ বা পরৎসাধ্য। সুতরাং কোনো জ্ঞানকেই অবশ্যম্ভাবী রূপে স্বীকার করা সঙ্গত নয়। সমস্ত প্রকার জ্ঞানই হল আপতিক। জ্ঞানের উৎস সম্পর্কে লকের মতবাদ, লকস থিওরি অন অরিজিন অফ নলেজ। প্রখ্যাত অভিজ্ঞতাবাদী ব্রিটিশ দার্শনিক জন লক প্রথম অভিজ্ঞতাবাদের একটি সুস্পষ্ট ও সুসংহত রূপ দান করেছেন। তিনি তাঁর অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নামের বইতে জ্ঞান তাত্ত্বিক মতবাদের বিষয় বলতে গিয়ে বলেছেন যে আমাদের সমস্ত ধরনের জ্ঞানের মৌল উপাদান হল সরল ধারণা, সিম্পল আইডিয়া। এই সরল ধারণাগুলিকে আমরা ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতার মাধ্যমেই লাভ করি। অভিজ্ঞতার পূর্বে আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, যেখানে অভিজ্ঞতার কালিতে মুদ্রিত হয় ধারণা, এবং এই ধারণার মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করি। অলিখিত সাদা কাগজের ট্যাবুলা রাসা। অভিজ্ঞতার সঞ্চয়ের আগে থেকেই যেসব ধারণা মনে থাকে বলে অনেকে মনে করেন, সেগুলিকে বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত অন্তর্ধারণা বা সহজাত ধারণা, ইনেট আইডিয়া রূপে অভিহিত করেছেন। কিন্তু এ ধরনের কোনো অন্তর্ধারণার অস্তিত্ব লক মানতে রাজি নন। তিনি বিভিন্ন যুক্তির মাধ্যমে দেকার্তের অন্তর্ধারণার বিষয়টিকে অস্বীকার করেছেন। তাঁর মতে আমাদের সমস্ত প্রকার ধারণাই হল অভিজ্ঞতা লব্ধ। এক, দু ধরনের অভিজ্ঞতার পথ ধরে ধারণার আগমন। লকের মতে আমাদের ইন্দ্রিয় সংবেদন বা অভিজ্ঞতা আসে দুটি পথ ধরে, এক সংবেদন সেন্সেশন এবং দুই অন্তর্দর্শন রিফ্লেকশন এর মাধ্যমে। সংবেদনের মাধ্যমে আমরা বাহ্য বস্তু সম্পর্কে ধারণা লাভ করি এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমরা লাভ করি আমাদের অন্তর ইন্দ্রিয়ের ধারণা। এই দুভাবে প্রাপ্ত ধারণা ছাড়া আর অন্য কোনোভাবে আমরা ধারণা লাভ করতে পারি না। এই ধারণা লাভের ক্ষেত্রে আমাদের মন থাকে একেবারেই নিষ্ক্রিয়, প্যাসিভ। আমাদের অভিজ্ঞতা ধারণাকে যেভাবে আমাদের মনে মুদ্রিত করে, আমরা ঠিক সেইভাবেই সেগুলিকে গ্রহণ করতে বা প্রত্যক্ষ করতে বাধ্য হই। আমাদের মনে অভিজ্ঞতাপূর্ব কোনো ধারণাই থাকে না। লক তাই বলেন যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। There is nothing in the intellect which was not previously in the senses. 2. ধারণা সমূহের মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষই জ্ঞান। শুধুমাত্র ধারণা লাভ করলেই যে আমরা জ্ঞান লাভ করি এমন নয়। ধারণা জ্ঞানের অপরিহার্য উৎস হলেও নিছক ধারণাই জ্ঞান নয়। লকের মতে একাধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করার নামই হল জ্ঞান। নলেজ ইজ নাথিং বাট এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট অফ আইডিয়াস। উদাহরণস্বরূপ নিছক সুরভির ধারণা বা চন্দনের ধারণা জ্ঞান নয়, কিন্তু চন্দনের ধারণার সঙ্গে যদি সুরভি নামক ধারণার মিল পর্যবেক্ষণ করা যায়, তবে তা আমাদের জ্ঞানের বিষয়বস্তু রূপে পরিগণিত হয়। পৃষ্ঠা 66। এক্ষেত্রে আমাদের কাছে সুরভি চন্দনের জ্ঞান হতে পারে। অনুরূপভাবে দুটি ধারণার অমিলের মাধ্যমেও আমরা জ্ঞান লাভ করতে পারি এবং বলতে পারি চন্দন পদ্ম নয়। সুতরাং আগে আমাদের মনে অভিজ্ঞতার মাধ্যমে ধারণার উদ্ভব হয় এবং সেই ধারণার মিল বা অমিল প্রত্যক্ষের মাধ্যমে জ্ঞান লাভ করি। এজন্যেই লকের জ্ঞান তাত্ত্বিক মতবাদকে প্রতিনিধিত্বমূলক মতবাদ, রিপ্রেজেন্টেশনালিজম
রূপে অভিহিত করা হয়। জ্ঞানের উৎস সম্পর্কে বার্কলের মতবাদ। বার্কলেজ থিওরি অন অরিজিন অফ নলেজ। লকের পরেই অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে যিনি প্রসিদ্ধ, তিনি হলেন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক জর্জ বার্কলে। অভিজ্ঞতা ছাড়া তিনি আর কোনো জ্ঞান তাত্ত্বিক উৎসকে স্বীকার করেন না। জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বার্কলের মতবাদকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। 1. অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অভিজ্ঞতাবাদ সম্পর্কে তাঁর বিখ্যাত তত্ত্ব হল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ যাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না তার অস্তিত্বকেও স্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। যা কিছু প্রত্যক্ষযোগ্য কেবল তারই অস্তিত্ব আছে। 2. বস্তু নয় গুণাবলী প্রত্যক্ষ। তার মতে আমরা প্রকৃতপক্ষে কোনো বস্তুকে প্রত্যক্ষ করি না, প্রত্যক্ষ করি বস্তুটির গুণাবলীকে। বস্তুর গুণাবলী আমাদের মনে ধারণার সৃষ্টি করে এবং আমরা শুধুমাত্র ধারণাকেই প্রত্যক্ষ করি। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বাইরের কোনো সবুজ বস্তুকে প্রত্যক্ষ করলে আমাদের মনটিও সবুজ হয়ে যায় না। মনে যে সবুজের অস্তিত্ব দেখা যায় তা হলো সবুজের চেতনা বা ধারণা। অতএব এই দাবি করা সঙ্গত যে একমাত্র ধারণাই হলো সদ্বস্তু। 3. আত্মা এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার। অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎসরূপে স্বীকার করলেও বার্কলে অভিজ্ঞতা পূর্ব মন বা আত্মা এবং ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন। স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে তিনি তাঁর দর্শন তত্ত্বের ক্ষেত্রে এক প্রকার স্ববিরোধিতার বিষয়কে সূচিত করেছেন। জ্ঞানের উৎস সম্পর্কে হিউমের মতবাদ। হিউমস থিওরি অন অরিজিন অফ নলেজ। দার্শনিক লক এবং বার্কলের জ্ঞান তাত্ত্বিক মতবাদ চরম পরিণতি লাভ করে দার্শনিক হিউমের জ্ঞান সম্পর্কিত মতবাদে। দর্শনের ইতিহাসে হিউম একজন প্রকৃত অভিজ্ঞতাবাদী, দার্শনিক রূপে স্বীকৃত। তাঁর মতে সমস্ত প্রকার জ্ঞানের উৎপত্তি ঘটে অভিজ্ঞতা থেকেই। অভিজ্ঞতা বলতে তিনি ইন্দ্রিয় প্রত্যক্ষণকে বুঝিয়েছেন। ইন্দ্রিয় প্রত্যক্ষণ দুভাগে বিভক্ত। 1. ইন্দ্রিয়জ সংবেদন এবং 2. ধারণা। ইন্দ্রিয়জ সংবেদন বলতে হিউম বাহ্য এবং আন্তর উভয় প্রকার সংবেদনকেই বুঝিয়েছেন। আমরা যখন কোনো বস্তু দেখি, শুনি বা স্পর্শ করি তখন তা ইন্দ্রিয়জ সংবেদন। অপরদিকে এই ইন্দ্রিয়জ সংবেদনের ক্ষীণ প্রতিরূপকেই অভিহিত করা হয় ধারণা রূপে। বাড়িতে আমার সামনে ডাকাতির যে ঘটনা ঘটে তখন তা হলো আমার ইন্দ্রিয়জ সংবেদন, কিন্তু পরবর্তী পর্যায়ে আমি যখন পুলিশ অফিসারের কাছে ওই ঘটনার বিবরণ দিই তখন তা হলো আমার ধারণা। ইন্দ্রিয়জ সংবেদন যেখানে খুব বেশি স্পষ্ট, প্রাঞ্জল এবং স্বচ্ছ, ধারণা সেখানে অপেক্ষাকৃতভাবে কম স্পষ্ট, কম প্রাঞ্জল এবং কম স্বচ্ছ। দ্রব্য, ঈশ্বর এবং আত্মার জ্ঞানলাভ অসম্ভব। হিউম তাঁর দর্শনে দেখানোর চেষ্টা করেছেন যে ঈশ্বর, মন এবং দ্রব্যের কোনো ইন্দ্রিয়জ সংবেদন অথবা ধারণা সম্ভব নয় বলে এগুলি সম্পর্কে আমাদের জ্ঞানলাভ হতে পারে না। তার মতে ঈশ্বর অস্তিত্বহীন, কারণ তা ইন্দ্রিয় সংবেদনের অতীত। স্থায়ী মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই। দ্রব্য অস্তিত্বহীন, কারণ দ্রব্য কতকগুলি গুণের সমষ্টি মাত্র। সুতরাং দ্রব্য, মন এবং ঈশ্বর সম্পর্কে আমাদের কোনো জ্ঞানলাভ হতে পারে না। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্কস 1। 1. কোন ধরনের বচন নতুন তথ্য দেয়? সংশ্লেষক। 2. পরতঃ সাধ্য বচনের সত্যমূল্য নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। বচনটি সত্য। 3. পরতঃ সাধ্য বচনগুলি হল আপতিক। 4. প্রদত্ত বচনগুলির মধ্যে আপতিক বচন হল লাল ফুল গন্ধযুক্ত।
5. আপতিক বচন সবসময় যেভাবে গণ্য হয় তা হল সম্ভাব্য। 6. পরতঃ সাধ্য শব্দটির অর্থ হল অভিজ্ঞতার পরে। 7. পরতঃ সাধ্য বাক্যগুলির সার্বিক ও আবশ্যিক এটি হল মিথ্যা। 8. ঘন মেঘে বৃষ্টি নামে এটি কোন ধরনের বচন? পরতঃ সাধ্য। 9. একটি আপতিক বচনের উদাহরণ হল মানুষ স্বার্থপর। 10. আপতিক বচন সবসময় কিরূপ হয়? সম্ভাব্য। 11. মানুষ স্বার্থপর জীব এটি কোন ধরনের বচন? সংশ্লেষক। 12. সংশ্লেষক বাক্য মাত্রই কি তথ্য জ্ঞাপক? হ্যাঁ। 13. পরতঃ সাধ্য বাক্য মাত্রই কি আপতিক? হ্যাঁ। পৃষ্ঠা 67। প্রশ্ন 14। পরতঃ সাধ্য বচন হলেই কি সংশ্লেষক হয়? হ্যাঁ। 15. সংশ্লেষক বাক্য হলেই কি পরতঃ সাধ্য হয়? হ্যাঁ। 16. মানুষ স্বার্থপর এরূপ বাক্যটি হল আপতিক। 17. উদ্দেশ্য থেকে বিধেয় পাওয়া না গেলে তা হবে পরতঃ সাধ্য। 18. সব বাঁদরের মুখ পোড়া এটি হলো একটি সংশ্লেষক বচন। 19. যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় তাকে বলে পূর্বতঃ সিদ্ধ। 20. যে বচনের সত্যতা অভিজ্ঞতার উপর নির্ভরশীল তাকে বলে পরতঃ সাধ্য। পরত বিসর্গ দন্তের সয়াকার ধয়জফলা। 21. সব রাজহাঁস হয় সাদা এই বচনটি হল সামান্য সংশ্লেষক। 22. কার মতে গাণিতিক বচনগুলিও অভিজ্ঞতা লব্ধ? মিলের। 23. মুখ্য ও গৌণ গুণের পার্থক্য খণ্ডন করেছেন বার্কলে। 24. কার মতে আমাদের কোনো ধারণাই সহজাত নয়? লক। 25. ইন্দ্রিয়জ হল ধারণার উৎস। কার অভিমত? হিউম। 26. প্রত্যক্ষণ হল দু প্রকার, ইন্দ্রিয়জ ও ধারণা। কার মত? হিউম। 27. আমাদের সমস্ত প্রকার অভিজ্ঞতা আসে দুটি পথ ধরে, যেমন সংবেদন ও অন্তর্দর্শন। এটি কার অভিমত? লক। 28. প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের ধারণাটি লকের। 29. অস্তিত্ব সারধর্মের পূর্বগামী। কাদের অভিমত? অস্তিত্ববাদীদের। 30. অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা বলেছেন বার্কলে। 31. কার মতে বিশেষের জ্ঞান আগে হয় তারপর হয় সামান্যের জ্ঞান? অ্যারিস্টটল। 32. প্রকৃত জ্ঞান হল তথ্য জ্ঞাপক। কাদের অভিমত? অভিজ্ঞতাবাদীদের। 33. জ্ঞানের ক্ষেত্রে নতুনত্বের দাবি করেন অভিজ্ঞতাবাদীরা। 34. কোন দার্শনিক অভিজ্ঞতাবাদী এবং সংশয়বাদী? হিউম। 35. বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ানুভবে ছিল না। উক্তিটি কার? লকের। 36. কার মতে গণিতের জ্ঞান আরোহমূলক? মিল। 37. জন্মাবার সময় আমাদের মনকে ট্যাবুলা রাসা। কে বলেছেন? লক। 38. ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে আমরা কোন ধরনের জ্ঞান পাই? বাহ্য বস্তুর জ্ঞান। 39. লক কোন ধরনের দার্শনিক? নরমপন্থী অভিজ্ঞতাবাদী। 40. মিলকে কোন পর্যায়ের দার্শনিক বলা হয়? অভিজ্ঞতাবাদী পর্যায়ের। 41. একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল। 42. সংশ্লেষক বচন কাকে বলে? বিধেয় উদ্দেশ্যের নতুন কিছু অভিজ্ঞতা। 43. অভিজ্ঞতাবাদ কাকে বলে? অভিজ্ঞতা যেখানে জ্ঞানের উৎস। 44. একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক। 45. চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল। 46. একজন নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন হিউম। 47. লকের মতে ধারণা কয় প্রকারের? 2। 48. জন্মের সময় মানুষের মন থাকে সাদা কাগজের মতো। এ কথা বলেছেন লক। 49.
অভিজ্ঞতাকেই জ্ঞানের একমাত্র উৎস হিসেবে কারা মেনেছেন? অভিজ্ঞতাবাদীরা। 50. সকল মানুষ হয় মরণশীল, এটি কোন ধরনের বাক্য? সংশ্লেষক। 51. জ্ঞানে নূতনত্ব থাকা চাই, কার দাবি? কান্টের।